নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। কাল কার্যত বঙ্গ রাজনীতি উত্তাল হলো পরিবর্তনের পরেও। মধ্যমগ্রামে নিরীহভাবে হত্যা করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে গুলি করা হলো তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এবং এই পুরো ঘটনায় স্তম্ভিত রাজ্যবাসী। পরবর্তী ধাপ কি, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন নবনির্বাচিত বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত এবং কংগ্রাচুলেশন। আপনার নতুন জার্নি শুরু হয়েছে, যদিও যেটার দিনই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং সেই ভিডিও মানুষ দেখেওছেন। আপনি বলেছিলেন আইন শৃঙ্খলা ফেরানোই আপনার কাছে সকলের আগে প্রধান দায়িত্ব। এই ঘটনা কতটা শকিং আপনার কাছে? না দেখুন, নিঃসন্দেহে শকিং, কিন্তু কোথাও আমার মনে, যেহেতু আমি অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেছি সারা জীবন, আমার মনে কোথাও একটা দুশ্চিন্তা ছিল যে এরকম একটা ঘটনা কিছু হতে পারে। আমি শিওর ছিলাম না টার্গেট সম্পর্কে, কারণ এই যে দুষ্কৃতীদের যে রাত চলেছে, এই যে পিসি ভাইপো, এবং আমি তো সবসময় বলি যে ভারতবর্ষের ইতিহাসে এরকম অপরাধ মনস্ক জুটি আজ পর্যন্ত হয়নি। এরা মানে সাংঘাতিক ভাবে জাত হিসাবে এরা অপরাধ প্রবণ, ভেতর থেকে রয়েছে। লোকে পরিস্থিতির চাপে অপরাধী হয়, কিন্তু এদের ভেতরে অপরাধী মানসিকতা রয়েছে, যেটা আমি চার্লস শোভরাজের সঙ্গে কম্পেয়ার করতাম। আক্রমণটা এরকম ভাবে হবে, এবং রামচন্দ্রর মতো একটা নিরীহ মানুষ। পরশুদিন আমার সঙ্গে কথা হয়েছে, আমি রাজ্য অফিসে গেছিলাম, শুভেন্দুবাবু এসেছিলেন, সেখানে দেখা হলো, কথা হলো। সে লোকটা নেই, এটা আমি ভাবতে পারছি না। কিন্তু এরকম একটা ঘটনা যে হতে পারে, সেটা সম্পর্কে আমার একটা দুশ্চিন্তা ছিল। কারণ এরা চাইছে পুরো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগুন জ্বালানো। আমাদের যে যতটা কষ্ট হয়েছে রামচন্দ্রর এরকম ভাবে হত্যার জন্য, তার থেকে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে আমাদের কর্মী সমর্থকদের যে নিয়ন্ত্রণ করো তোমরা। কারণ ভারতীয় জনতা পার্টি আর 48 ঘন্টা পর 9 তারিখে আমরা শপথ নিচ্ছি। রাইট, এটা ভারতবর্ষে একটা ইতিহাস তৈরি হবে। প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, কেন্দ্রীয় ক্যাবিনেট আসছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ লোকের সমাবেশে আমরা এটা করছি। রাইট। তো সেই জায়গাতে এখন আমরা যেন কোনো ভুল না করি, কোনো প্ররোচনার ফাঁদে পা না দিই। দাদা, এখানে পাল্টা প্রশ্ন বিজেপি কর্মীরা আমাদের পোস্টেও লিখছেন যে আমি শ্রমিকদের একটা ইন্টারভিউ করেছি পডকাস্ট, সেখানে লিখছেন দাদা আপনার এই গান্ধীগিরি বা গাদিগিরির জন্যই কি আমরা সাফার করবো? মানে ক্ষমতায় না থেকেও বিজেপি মারা যাবে, ক্ষমতায় এলেও বিজেপি কর্মীরা খুন হবে। এই দৃষ্টান্ত তৈরি করতে গিয়ে কোথাও কি সাফার করছে বিজেপি? না, আমি মনে করি না। শ্রমিক বাবুর সিদ্ধান্ত, শুভেন্দু বাবুর সিদ্ধান্তে আমি সম্পূর্ণ সহমত, এবং এটাই হওয়া উচিত। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মমতা ব্যানার্জি। ডক্টর একটা আলাদা ব্যাপার, ডক্টর মমতা ব্যানার্জি। আর ভারতীয় জনতা পার্টির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দুই ডক্টরে তো একটা পার্থক্য আছে। তো আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পতাকা নিয়ে চলেছি। এটা আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকদের বলতে পারি, সে স্পর্ধা রয়েছে যে আমরা রামচন্দ্রের যে হত্যাকারী বা ষড়যন্ত্রকারী, তাদের আমরা পাতাল থেকে খুঁজে বার করব। আমাদের কোনো সন্দেহ নেই, এই যে পশ্চিমবঙ্গ পুলিশের বহু দক্ষ অফিসার রয়েছে, তারা ঝাঁপিয়ে পড়েছেন, কারণ এখন আর মাথার উপর তো আর চটি নেই, শান্তনু সিনহা বিশ্বাস নেই। খুলে দেওয়া হয়েছে। তারা যদি স্বাধীনতা দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ পারে না এমন নেই। আমার সিদ্ধিনাথ বাবুর উপরে পুরো ভরসা রয়েছে, ডিজির উপরে। খুঁজে আমরা বার করব যে হত্যাকারী কে আর তার পেছনে ষড়যন্ত্রকারী কে। তারপর তাদের কি শাস্তি হয় সেটা পুরো ভারত দেখবে। কিন্তু আমরা নিজেরা আইন শৃঙ্খলা হাতে নেব না, কারণ এটা একটা ষড়যন্ত্র। বাংলায় আগুন লাগাতে চায় এই পিসি ভাইপো, এটাকে আমরা নির্মূল করে দেবো। আর আইন শৃঙ্খলা, বাংলার মানুষ দেখতে পাবে আইন শৃঙ্খলা কাকে বলে। দাদা, আপনি অপরাধ প্রবণতা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। মানে আত্মসহায়ককে টার্গেট করা হবে কেন, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় কথা, এটাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা, মানে রাজ্যের কোনো বিধায়করাই তো সুরক্ষিত নয়। মানে আমি আর আপনি বহু জায়গায় বহুবার এইভাবেই আড্ডা মেরেছি, এবং এটা নিঃসন্দেহে একটা ভয়ের কারণ যে আপনি এখন পদে গেছেন, কালকে যদি কিছু হয় বড় সড় একটা বিষয় হয়ে যাবে। না, আমার ভয়ের কারণ নয়, বরং বলবো যে যদি কারোর মনে ওই প্ল্যান থাকে, পিসি ভাইপো বা তাদের জেহাদিরা বা ষড়যন্ত্রকারীরা,
তাদের যদি প্ল্যান থেকে দীপাঞ্জন চক্রবর্তীকে আক্রমণ করবে, সেটা তাদের ভয়ের কারণ হবে, তারা বাড়ি ফিরতে পারবে না, এটা আমার গ্যারান্টি। দ্বিতীয়ত যেটা দেখো, একটা সরকার শপথ নেবে, সরকার তৈরি হবে, সরকার সিস্টেম তৈরি হবে, এটা একটু সময় লাগে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ট্রানজিশন যেটা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, কারণ এখনো সিস্টেমের মধ্যে তো ওই চটি চাটা লোকজন রয়েছে। এবং আমার যেমন দৃঢ় বিশ্বাস, এটা তদন্তে বেরোবে, যেরকম ভাবে ঘটনাটাকে ঘটানো হয়েছে, যেরকম ভাবে প্ল্যান রয়েছে, রেকি করে পালিয়ে যাওয়ার রাস্তা, এর পেছনে শুধু পিসি ভাইপো নয়, এর পেছনে আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, যে কোনো খুব সিনিয়র এবং অত্যন্ত দক্ষ কোনো প্রাক্তন পুলিশ অফিসারের মাথা রয়েছে। মানে এটা আপনার মনে হচ্ছে? এটা আমার মনে হচ্ছে, কারণ দেখো, দক্ষ পুলিশ এবং দক্ষ ক্রিমিনালের মধ্যে পার্থক্য খুব কম। আচ্ছা। কারণ দুজনের মাইন্ডসেট, ভাবনা চিন্তা, মোডাস অপারেন্ডি এক হয়, তাই দক্ষ পুলিশ অফিসাররা ধরতে পারে ক্রিমিনালদের। ক্রিমিনালের যার একটু বেশি দক্ষতা, সে আবার পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যায়। তো যেরকম ভাবে ঘটনাটা ঘটেছে, এটা নিছক সুপারি কিলার একজন আসলো এই অন্য রাজ্য থেকে, আজমগড় থেকে, ঝাড়খণ্ড থেকে এসে গুলি করে চলে গেল, তা নয়। এই প্ল্যানটা করানো হয়েছিল খুব দক্ষ মানুষকে দিয়ে, দীর্ঘদিনের প্ল্যান বলে মনে হচ্ছে। অ্যাবসলিউটলি। এবং যে দক্ষতা দিয়ে অভয়া মামলার সমস্ত প্রমাণ, আইন মানে প্রমাণ কানুন সবকিছু যারা নষ্ট করেছে যেরকম ভাবে, সেই দক্ষতাটাকে ব্যবহার করা হচ্ছে, সেটাকে খুঁজে বার করা হবে। সে যতই বড় হোক না কেন, তারও হিসাব আমরা নেব। দাদা, ঘন্টা খানেকের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে বলা হলো যে আমরা সিবিআই তদন্ত চাইছি, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত। অদ্ভুত বিষয়, মানে সিবিআই তদন্ত চাইছে তৃণমূল। না না, এখন সেটা অনেক কিছু চাইবে। এখন তো বহু, তো তুমি দেখেছো যে যত চটি চাটা লোকজন রয়েছে, সুবোধ সরকার, টুজাতো এইসব, সুমন চট্টোপাধ্যায়ের মতো, ওই কি কবির সুমন, সবই তো পাল্টি খাচ্ছে। ওই রিজু দত্তের মধ্যে একটা কি সব লোকজন তো বলে সে নাকি স্মাগলার না, সেটা আমি জানি না, আমি ওকে চিনি না, যত ছবি টবি দেখি, যা শুনি, সে তো খুব চওড়া হয়ে ঘুরে বেড়াতো। তারা তো সব বিজেপির কথা বলছে। এই সমস্ত লোককে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে বার করবে, এটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট পরিষ্কার বলেছেন, যে তৃণমূলে যে দাগি লোকজন, তাদের ধারে কাছে আসতে দেওয়া হবে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে। তো এখন ওরা সিবিআই তদন্ত চাইছে, কি চাইছে সেটা দেখা যাবে। আমার মনে হয়, আমার মতামত, যে ভারতীয় জনতা পার্টির শাসনাধীনে যে পুলিশ থাকবে, সেই পুলিশ আবার পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতবর্ষে আবার শ্রেষ্ঠ পুলিশ হবে। কারণ পুলিশ এখন রাজনীতি মুক্ত হয়ে কাজ করবে স্বাধীনভাবে। আমরা বিশ্বাস করি যে এই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশই খুঁজে বার করবে। স্যার, কালকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন উনি পদত্যাগ তো করবেনই না, উল্টা আন্তর্জাতিক আদালতে যেতে পারে এই সকল বিষয় নিয়ে। এবং তিনি বলছেন আইনজীবী হিসাবে কোর্টে ফের আমি, চন্দ্রিমা সকলে প্র্যাকটিস করব। শুনে কতটা উনি আইনজীবী হয়ে প্র্যাকটিস করুন, কারণ ওনার দলের বহু লোককে তো ছড়াতে হবে, সেটা প্র্যাকটিস করুন, ভালো, শুভেচ্ছা রইলো। কারণ এখন তো আর ছবি টবি বিক্রি হবে না। যদি আইনজীবী হয়ে 2-4 পয়সা কামাতে পারেন কোর্ট থেকে, তো ঠিক আছে, নট ব্যাড। কিন্তু উনি আন্তর্জাতিক আদালত কেন, পৃথিবীর যেখানে ইচ্ছা যান, এটা তো বোঝাই যায় যে উনি ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করেন না, ভারতবর্ষের আইন ব্যবস্থায় বিশ্বাস করেন না। এখন আন্তর্জাতিক বলতে যদি উনি করাচি বা লাহোরের কোনো কোর্টে যান, আমি অন্তত অবাক হব না। তুমি যান, উনি পাকিস্তানে যান, বাংলাদেশে যান, চীনে যান, আমেরিকা যান, আমাদের কিছু আসে যায় না। আর বয়স হয়েছে, এইরকম ভাবে পরাজয়, এবং চোখের সামনে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো তিহার জেলের দুটো কামরা, নিজের জন্য একটা, ভাইপোর জন্য একটা। ওই জন্য আতঙ্ক এই সমস্ত বলছে, এগুলোকে আমরা গুরুত্বই দেই। আপনি ভেবেছিলেন যে একটা মুখ্যমন্ত্রী ছেড়ে যাওয়ার পরে বলবেন আমি পদত্যাগ করব না, যা ইচ্ছা করুক, রাষ্ট্রপতি শাসন হোক, লেখা থাকুক ইতিহাসে এই বিষয়টি, এটা কি এক্সপেক্ট করেছিলেন? ভেরি অনেস্টলি এক্সপেক্ট করেছি। 60-এর দশকে যার রাজনীতির ক্যারিয়ার শুরু হয়েছিল ছাত্র পরিষদ কর্মী হিসাবে, তার ছবিও রয়েছে। জয়প্রকাশ নারায়ণ, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে, বনেটের উপর নৃত্য করে, সেই মহিলা উনি কিছুই করতে পারেন। ওনার পুরো রাজনৈতিক জীবনটা তো সঠতা, প্রতারণা, নীতিহীনতা, এই অনুশাসনহীনতা, এই সব দিয়ে উনি তৈরি করেছে। তো ওনার কাছে তো এটাই এক্সপেক্টেড। এখন যদি বলো যে ইতিহাসে কোথাও রেফারেন্স রয়েছে যে অরঙ্গজেব বসে ভগবত গীতা পাঠ করছেন, সেটা যেমন চমক হবে, সেরকম মমতা ব্যানার্জি আইনের পথে চলবেন, রাজনীতিতে বিশ্বাস থাকবে, সংবিধানে বিশ্বাস থাকবে, এটা বলো, সেটাও অতটাই চমক। উনি তো অরঙ্গজেবের একটা প্রতিকৃতি, মূর্তি।
আমার তো মনে হয় হুমায়ুন কবির টবির ওনার নামে মসজিদ করা উচিত। যদি বাবরি মসজিদ করতে পারে তাহলে মমতা খালা মসজিদ করুক। আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো মহিলার নামে মসজিদ রয়েছে, ওনার নামে একটা মসজিদ করে দিন। দীপাঞ্জন, আপনি সিকিউরিটি প্রসঙ্গে বললেন, যেহেতু কালকে এই ঘটনা ঘটলো, আমাকে প্রশ্ন করতেই হচ্ছে যে আপনাকে সুরক্ষিত রাখার কর্তব্য কিছুটা পুলিশের উপরেও কিন্তু বর্তায়, ফলে পুলিশ কি এই পুরো বিষয়টা আশঙ্কিত? অন্তত আপনি না, এরকম আমি বিশ্বাস করি না। গতকাল রাত থেকে চন্দননগর পুলিশ কমিশনারেট, ডিসিপি, আমার উত্তরপাড়ার আইসি, তারা আমাকে বারংবার প্রশ্ন করছে রাত 12টায় আমরা আপনার বাড়ি আসছি। আনলাম না, আমি পুলিশের কভার নেব না। আমার নিরাপত্তার দায়িত্ব উত্তরপাড়ার মানুষের। উত্তরপাড়ার মানুষের দায়িত্ব যদি নিরাপত্তার দায়িত্ব দীপাঞ্জন নিতে পারে জনপ্রতিনিধি হিসাবে, আমাকে উত্তরপাড়ার মানুষ বাঁচিয়ে রাখবে, আমার দলের কর্মীরা বাঁচিয়ে রাখবে। পুলিশ আমাকে কি নিরাপত্তা দেবে? আর আজকে বাংলার পুলিশের যা আজকের অবস্থা, বিশেষ করে নিচু লেভেলের, আমার তাদের নিরাপত্তা দিতে হবে। দীপাঞ্জন চক্রবর্তীর নিরাপত্তা ঈশ্বর আছেন, বাবা কাল ভৈরব আছেন, মা তারা আছেন, আর আমার উত্তরপাড়ার মানুষ আছে। এরা আমাকে সিকিউরিটি দেবে। দীপাঞ্জন সিকিউরিটি নিয়ে ঘুরবে না। এসে বসে রয়েছে উত্তরপাড়া পুলিশ স্টেশনে, আমার জন্য পাঠানো হয়েছে সিকিউরিটি। আমি যাচ্ছি, ওদের ডিক্লারেশন লিখে দেবো যে আমার নিরাপত্তার দায়িত্ব আমার, কিছু হয়ে গেলে আমার কোথাও কি অতি সাহসী পদক্ষেপ? অন্তত বাংলার যে স্ট্রাকচার 15 বছর তৈরি হয়েছে, সেই স্ট্রাকচারে আপনি নতুন পদার্পণ করছেন। আপনাকে তো এই স্ট্রাকচারটাকে রিফর্ম করতে হবে, তারপর না মানে এটা দেখো, আমরা যখন এনকাউন্টারে যেতাম তখন কি আবার আমার নিজের সিকিউরিটি নিয়ে যেতাম এনকাউন্টারে? না, সেটা নয়, অবশ্যই তা তো নয়। নিজের সিকিউরিটি দায়িত্ব নিজের উপর। এবং সেখানে আমি যদি আর সিকিউরিটি নিয়ে ঘুরি, উত্তরপাড়ার বাকি মানুষরা কি করবে? আমার নিজের সিকিউরিটির দায়িত্ব আমার, and I know how to protect myself. কারোর ক্ষমতা থাকলে বাংলায় বা ভারতবর্ষে চলে আসুক। তুমি জানো বাংলাদেশ ঘটনার সময় আনসারুল্লাহ বাংলা 50 লাখ টাকা আমার মাথার দাম দিয়েছে। এবিটি কি করেছে? কি করতে পেরেছে? ক্ষমতা থাকলে করুক। সেখানেও আমার মুম্বাইতে আমার বাড়িতে পুলিশ পৌঁছে গেছিল, থানায় পুলিশ, আইবির রিপোর্ট ছিল, ওদেরও আমি লিখে দিয়েছি আমার সিকিউরিটি। ভিডিও প্রকাশ করেছিল, হ্যাঁ, ওরা ভিডিও প্রকাশ করেছে, ফতোয়া জারি করেছে, করুক। এখন তৃণমূল যদি আমার নামে ফতোয়া জারি করে, করুক। তবে যাকে পাঠাবে আমাকে মারতে, তো ভেবে চিনতে পাঠায়। কারণ তাদের ইন্স্যুরেন্সের অ্যাটলিস্ট ব্যবস্থা করে পাঠায়, আমাকে মারতে আসলে সে ফিরবে। তারা বিভিন্ন জায়গায় রাজ্যে দেখা যাচ্ছে পুরনো তৃণমূল যারা করতেন তারা বিজেপিতে আসার একটা প্রবণতা দেখাচ্ছেন। বিভিন্ন বিধানসভায় আমরা দেখছি, কালকে তরুণ জ্যোতিও বলছিলেন যে তাদের অফিসে ভিড় করেছেন তারা। হঠাৎ করে আপনি যদি দেখেন যে জেতার পরই টোটো বলুন, অটো বলুন, পতাকা চেঞ্জ হয়ে গেছে, বিধায়কের পায়ের ড্রাইভ দিয়েছে। তো ফলে আপনার বিধানসভায় তো এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেখানে বিধায়কের স্ট্যান্ড পয়েন্টটা কি? বিধায়কের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। এখনো অব্দি তৃণমূলের আধা নেতা, সিকি নেতা, বড় নেতা, চুনোপুটি নেতা, আমি জানি না কারা আছে, কারোর সাহসে কুলায়নি আমাকে একটা ফোন করার, বা কারোর সাহসে কুলায়নি আমার সামনে এসে দাঁড়ানো। আচ্ছা, হ্যাঁ, এটা ঘটনা যে তৃণমূলের কিছু লোক বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপিকে বদনাম করার জন্য তারা কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙচুর করেছে, তৃণমূলের ওয়ার্ড অফিস ভাঙচুর করেছে। আমি এই নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছি আমার সমস্ত মন্ডল সভাপতি এবং উত্তরপাড়া ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের, সহকর্মীদের, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে এসিপি ডানকুনি এবং উত্তরপাড়া আইসি ডিসিপির সঙ্গে কথা বলে গত দুদিনে এইরকম সমাজ বিরোধী 14 জনকে আমি অ্যারেস্ট করি। আচ্ছা, একদম মানে ডেফিনেটলি তারা বিজেপির নাম নিক। এবং আমার স্পষ্ট বার্তা রয়েছে পুলিশের কাছে যে আপনারা যেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি আসবে, আপনারা আমাকে জিজ্ঞাসা না করে আপনারা অ্যারেস্ট করুন। কারোর যদি ফোন আসে ওদের ছাড়ানোর জন্য, আমার ফোন নাম্বারটা দিয়ে বা আমার নামটা বলে বলবেন আমার সঙ্গে কথা বলবেন। আমার ফোন না পেলে আপনারা আইন অনুযায়ী চলবেন এবং আমার কোনো ফোন আসবে না। এটাই পার্থক্য তৃণমূল আর বিজেপি। তৃণমূল সরকারে এসেই মমতা ব্যানার্জি ভবানীপুরে গুন্ডা ছাড়িয়ে বলেছিলেন যে আমরা গুন্ডা কন্ট্রোল করি। আর ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো অফিসিয়ালি আমরা সরকার তৈরি করিনি। কিন্তু একজন বিধায়ক হিসাবে আমি এটা বলার সাহস পাই, কারণ আমার রাজ্য সভাপতি শ্রমিক বাবু বা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু, আমাদের নেতা, ওনারা বলেছেন যে আপনারা অল আউট যান, কাউকে ছাড়বেন না, দোকান ভেতরে, এবং সেটা আমরা করে দেখিয়েছি। মন্ত্রিত্ব পেলে দায়িত্ব পালনে আমি এই ব্যাপারে বিন্দু মাত্র আমার কোনো মন্তব্য নেই। আমি যেদিন ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিলাম, আমি কিন্তু বহুদিন ধরে শুভেন্দু বাবুকে বলেছিলাম যে আমি কাজ করতে চাই। আমার টিকিট দরকার নেই, আমার কোনো পদ দরকার নেই, কোনো কমিশন কোনো চেয়ারম্যান, কিচ্ছু দরকার নেই।
আমি মানুষের কাছে যাব, মানুষকে বোঝাবো যে এটা 2026 বাংলার শেষ ধর্মযুদ্ধ। যদি আমাদের বাঁচতে হয়, হিন্দু ভোট এক হতে হবে, উন্নয়ন করতে হলে মানুষকে এক হতে হবে, এবং আমরা সেটা করে দেখিয়েছি। এবং উনি যখন আমাকে বললেন যে আপনি উত্তরপাড়া থেকে দাঁড়াবেন, আমার একটা প্রশ্ন ছিল না যে কেন উত্তরপাড়া, কোয়াইক উত্তরপাড়া, আমি এসব প্রশ্ন করি না। আমার সেনাপতি শুভেন্দু বাবু আমাকে দিয়ে দিয়েছেন যে ওইখানে গিয়ে লড়তে হবে, আমি লড়েছি, আপ্রাণ লড়েছি, জিতেছি, ওনার সম্মান রক্ষা হয়েছে। আমাকে কি দায়িত্ব দেওয়া হবে, আই ডোন্ট কেয়ার। মোহাম্মদ সিরাজের একটা গল্প আছে জানো তো, এই রিসেন্টলি T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সময় তার আগেই ICC ওয়ানডে তে উনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। রাইট। পুরো টি-20 উনি কিন্তু জল বয়েছে। এবং ওনাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি আগের ওয়ার্ল্ড কাপে মানে জাস্ট কয়েক মাস আগে আপনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, আর এখানে পুরো টুর্নামেন্টে জল বইলেন, ওনার উত্তরটাও আমার উত্তর। উনি বলেছিলেন যে ভারতীয় টিমের জন্য জল বওয়ার জন্য আমি যদি জল বই, তাতে যদি ভারত চ্যাম্পিয়ন হয়, আমি আমার সারা পুরো ক্যারিয়ার আমি জল বই, আমার খেলার দরকার নেই। আমারও এই একটাই উত্তর, যা দেবেন আমি তাই করবো। আমার শেষ একটা প্রশ্ন থাকবে, যদি ভোটের আমি ইকোনমিক্স আমি স্ট্যাটটা দেখছিলাম, সেখানে বহু বামপন্থী মানুষরাও আপনাকে ভোট দিয়েছেন, কারণ এই বিধানসভায় দীপশিতা 52,000 ভোট পেয়েছিলেন, মীনাক্ষী 49। ফলে স্পষ্ট হয়ে গেছে যে বহু বামপন্থী লোকেরা আপনাকে সাপোর্ট করেছেন এবং কিছু সংখ্যালঘু ভোটও আপনি পেয়েছেন, যদিও অনেকটা নন। ফলে এই পার্টিকুলার স্ট্যাটটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি আপনার প্রতি ভালোবাসা, নাকি পরিবর্তনটা মানুষ চেয়েছেন বলে এটাকে এই বিষয়ে? বামপন্থা অচল হয়ে গিয়েছে, এবং আমি প্রতিশ্রুতি দিয়েছি আমাদের শীর্ষ নেতৃত্বকে, 1 বছর পরে এই উত্তরপাড়া, কোন্নগর, নবগ্রাম না তৃণমূলের পতাকা ধরার কেউ থাকবে, না CPM এর পতাকা ধরার কেউ থাকবে। এবং আমি একটা পার্টি অফিসে হামলা চালাবো না, কোনো গুন্ডাগার্দি হবে না, কিচ্ছু না। আমি মানুষকে বুঝিয়ে আমি আমাদের দিকে নিয়ে আসবো। রাষ্ট্রবাদ এবং উন্নয়নের উপরে কিছু নেই, এটা আমি ওদের বোঝাবো, অনেকটা বোঝাতে পেরেছি, আরো বোঝাবো। এবং আমি তোমাকে একটা জাস্ট ঘটনা বলি, যে যেদিন আমি বুঝেছিলাম যে মীনাক্ষী আমার সামনে দাঁড়াতে পারবে না, আমি একদিন একটা র্যালি নিয়ে CPM এর একটা এরিয়া অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি নমস্কার করতে করতেই যাচ্ছি সব জায়গাতে, তো একজন বৃদ্ধ বয়স্ক লোক এরিয়া অফিসের ভেতর থেকে আমাকে হাত দুগুলো ইশারা করেছেন দাঁড়াতে। আমি দাঁড়িয়েছি, উনি এসেছেন, এসে আমার হাতটা ধরে বলছেন যে ভাই, আমি 50 বছর ধরে কমিউনিস্ট পার্টি করি, আমি আপনাকে ভোট দেব না, কিন্তু আমি চাই আপনি জিতুন। আমি সেদিন বলেছিলাম যে বামপন্থীরা দাঁড়াতে পারবে না। আমার কাছে বহু প্রোগ্রাম এই করি, তাতে যে কমেন্ট বক্সে আমি সেভ করে রেখেছি, একজন লিখেছেন আমি বামপন্থী সারা জীবন, প্রথম CPM এর বাইরে কাউকে ভোট দিলাম, কারণ আমি চাই, আমি জানি আপনি পরিবর্তন আনতে পারবেন। এটাই বিজেপির মন্ত্র, এটাই নরেন্দ্র মোদীর মন্ত্র, শুভেন্দু বাবু, শ্রমিক বাবুর মন্ত্র। এই মন্ত্রে আমি চলেছি, তাই সাফল্য পেয়েছি। তবে নতুন মন্ত্র পরিবর্তনের বাংলায় কতটা সোনা ফলাতে পারবে সেটা তো সময় বলবে। তবে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী একই রকম কনফিডেন্ট, ভিনটেজ দীপাঞ্জন দা যেভাবে কথা বলেন আজকেও গোটা ইন্টারভিউ জুড়ে সেই আত্মপ্রত্যয়ী দীপাঞ্জন দাকে আমরা পেলাম। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ। নমস্কার।